এবং আমাদের কোনটা এখানে থাকবে এর বাইরে সবাই বেরিয়ে যেতে হবে। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মী ঢল, কানায় কানায় পূর্ণ সভাস্থল, যোগ দিয়েছেন তারেক রহমান। বর্তমান যে জেনারেশন আমরা সবাই চাচ্ছি তাদেরকে নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ঐক্য গড়ে তুলতে। তারুণ্যের সঙ্গে আমাদের একটাই দাবি, আমরা নির্বাচন চাই দেশে। বাংলাদেশে যে আমরা গণমানুষের পরিবার, এটা বোঝানোর জন্য আজকে তরুণ সমাবেশে অংশগ্রহণ করা। কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার শাহবাগে শোকরানা সমাবেশ, জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি। দুদকের মামলায় জুবাইদা রহমানের সাজা বাতিল চেয়ে আপিলের রায় ঘোষণা চলছে। ইশরাকের শপথ ইস্যুতে ইসির বক্তব্য শুনবেন আপিল বিভাগ। 4 দিনের সফরে জাপানের প্রধান উপদেষ্টা বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে, সই হবে 7টি সমঝোতা স্মারক। এবং প্রথমবারের মতো শুল্কমুক্ত সুবিধায় চীনে আম রপ্তানি, আগ্রহী কাঁঠাল পেয়ারাতেও পরবর্তী গন্তব্য জাপান ও ইউরোপ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাসওয়ার নাফি। রাজধানীতে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিতে ঢল নেমেছে নেতাকর্মী। নয়াপল্টন ছাড়াও কাকরাইল, আরামবাগ সহ আশেপাশের এলাকায় ছড়িয়েছে জনস্রোত। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিফাত শাহরিয়ার। এছাড়া কাকরাইল মোড়ে আছেন আরেক সহকর্মী ফরহাদ বিন নূর। শুরুতেই যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, সমাবেশে কি বলছেন কেন্দ্রীয় নেতারা, আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন জানাবেন। পরিবারের বাহিরে বাংলাদেশের অন্য যে কোনো নাগরিক ততটুকুই নিরাপদ। নাফি, আনুষ্ঠানিক যে অনুষ্ঠান তারুণ্যের সমাবেশে ঢাকা বিভাগে, সেটি আধা ঘন্টা আগে শুরু হয়েছে। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, যেটি আমরা দেখেছি। এবং ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্ত হয়েছেন এবং আমরা দেখেছি ছাত্রদলের সভাপতি তিনি কথা বলেছেন। তারেক রহমান সবার পরে যেহেতু কথা বলবেন, আমরা যেটি সন্ধ্যার ঠিক আগে আগে তারেক রহমানের কথা বলার কথা রয়েছে। তার আগে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ মঈন খান, এবং তারা কথা বলবেন, স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। তারপরে তার আগে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না তিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন। অর্থাৎ আপনারা যেটি জানেন যে এই যে আয়োজনটি, সে আয়োজনটি কিন্তু করছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে। এবং আজকের এই ঢাকা বিভাগের সমাবেশের সাথে সাংগঠনিক বিএনপির 4টি বিভাগ যুক্ত হয়েছে, সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ। এই 4টি বিভাগের সমন্বয়ে যে তারুণ্যের সমাবেশ আজকে হয়েছে, আমরা যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু নেতাকর্মীদের দেখা যাচ্ছে। পল্টন থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল এবং নটর ড্যামের মোড় পর্যন্ত প্রতিটি জায়গায়, পুরো প্রধান সড়কে আমরা যেটি দেখছি অলিগলিতে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন। আজকের এই সমাবেশে যেহেতু তরুণরাই আয়োজন করছে, আমরা যেটি দেখেছি বেশিরভাগ নেতাকর্মীরাই রয়েছে তরুণ। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আগামীর রাজনীতিতে তরুণদের অংশীদারিত্ব বাড়াতে হবে, তারা যাতে ভোট দিতে পারে এবং সংসদেও যাতে তারা প্রতিনিধিত্ব করতে পারে। অর্থাৎ একটি গণ অভ্যুত্থান হয়ে গেল তরুণদের নেতৃত্বে। আগামীর বাংলাদেশ যাতে তরুণদের হাত ধরে এগিয়ে যায়, আবার যাতে কোনো ফ্যাসিবাদ কায়েম না হয়, সেজন্য তারা বলছেন যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এবং এই যে তরুণদের ঐক্যবদ্ধ যে প্রয়াস, সে ঐক্যবদ্ধ প্রয়াসের সাথে যারা প্রবীণ রয়েছেন তারা দিক নির্দেশনা যেভাবে দিবেন সেভাবে বলছেন যে তারা কাজ করবেন। এবং এই তরুণরা যাতে বিপথে চলে না যায় এবং বাংলাদেশে আবারও যাতে ক্যাম্পাসগুলোতে অরাজকতা সৃষ্টি না হয়, আবারও যাতে লাঠিয়াল বাহিনী হিসাবে তরুণরা কাজ না করে, তার জন্য এখান থেকে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে ইতিমধ্যে যারা বক্তব্য দেওয়া শুরু করেছেন, তারা আহ্বান জানাচ্ছেন। এবং এই তরুণদেরকে কাজে লাগিয়ে বিএনপি আগামী দিনে
ক্ষমতায় যেতে চায় এবং তরুণদের ভোটকে তারা বলছেন যে তারা মূল্যায়ন করছেন এবং শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সংগঠন নয়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের সাথে ক্যাম্পাসগুলোতে, জেলা উপজেলাগুলোতে, প্রত্যেকটি ইউনিটে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং সেই সাথে সাথে আজকের এই যে সমাবেশ, এই সমাবেশে সকাল থেকেই আমরা রয়েছি, সেখানে আমরা সকাল থেকেই দেখছি আজকের যে আয়োজন, সেখানে নেতাকর্মীরা ঢাকা এবং এর উপকণ্ঠের জেলাগুলো থেকে এখানে এসে যুক্ত হয়েছেন। তারা বারবার যে কথাটি বলছেন যে তরুণ নেতৃত্বের হাতে আগামীর বাংলাদেশ এবং তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে তরুণদেরকে যাতে অগ্রাধিকার দেয়, সেজন্য তারা কথা বলছেন। এবং আজকের এই সমাবেশ থেকে তরুণদের উদ্দেশ্যে, অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে এবং বিএনপির জন্য সামনের রাজনীতিতে কি বার্তা দেন তরুণদের, সেটি আসলে এখন দেখার বিষয়। এবং আমাদের যে সহকর্মী, তাকে আমাদের সহকর্মী ফরহাদ হোসেন রয়েছেন কাকরাইল মোড়ে, এবং আমরা সকাল থেকে এই কাকরাইল মোড় থেকে পল্টন এবং একেবারে মতিঝিল পর্যন্ত তাদের যে অবস্থান, সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। আমাদের সহকর্মী ফরহাদ হোসেনের কাছে এই মুহূর্তে যেতে চাই। ফরহাদ, আপনি যেখানে রয়েছেন সেখানে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন, জানাবেন আমাদেরকে। সিফাত, আমরা যে বিষয়টি দেখছি, এই যে নাইটিঙ্গেল মোড় কিংবা আমরা যদি বলি যে কাকরাইল মোড়ের যেই জায়গাটা, এটি কিন্তু পুরোটা একেবারে মানুষ কিন্তু কানায় কানায় ভরে গেছে। বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই দলের একেবারে যে বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড ভিত্তিক যেসব নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং আমরা সকাল থেকেই যে দৃশ্যটি দেখেছি, সেটি কিন্তু যে দৃশ্যটি আমরা দেখেছি যে এই নাইটিঙ্গেল মোড় হয়ে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, সেখানে কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকেও কিন্তু আমরা ছোট ছোট মিছিল নিয়ে, ছোট বড় সব ধরনের মিছিল নিয়ে কিন্তু আমরা এই সমাবেশে অংশ নিতে দেখেছি। তবে সেটি যত সময় গড়িয়েছে, ধীরে ধীরে কিন্তু আমরা দেখেছি সেখানে জনসমাগম অনেক বেশি বেড়েছে এবং এখন একরকম বলতে গেলে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এই কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে এবং নয়াপল্টন হয়ে আরামবাগ, মতিঝিল, পুরো জায়গাটি জুড়েই কিন্তু বিএনপির লাখ লাখ নেতাকর্মী কিন্তু এখানে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন যে তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশে অংশ নিতে। আমরা যদি বলি যে বিভিন্ন বিভাগে আমরা দেখেছি এই সমাবেশ হতে। আজকে যেটি হচ্ছে সেটি হচ্ছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং যে ফরিদপুর যে বিভাগ রয়েছে, সেই বিভাগের তিনটি দল, তিনটি অঙ্গ সহযোগী সংগঠন বিএনপির, তারা কিন্তু এই সমাবেশে অংশ নিচ্ছে। এবং আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, নেতাকর্মীরা বলছেন যে অন্তর্বর্তী সরকারের এখন অন্যতম প্রধান দায়িত্ব এবং প্রধান সংস্কারই হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এটাই হবে সবচেয়ে বড় সংস্কার। তারা বলছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়, 5 আগস্টের পরবর্তী সময়ে এখন সবচেয়ে যে বড় দাবি, সেটি হচ্ছে নির্বাচন। এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার বক্তব্যে, তিনি ভার্চুয়ালি যখন বক্তব্য দেবেন, সেই বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে, তারা দেশ এবং দল গঠনে, দলকে এগিয়ে নিয়ে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বার্তাই তারা তাদের প্রধান অতিথির বক্তব্য থেকে তারা চান। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য এই সমাবেশ থেকে। বিএনপি তারুণ্যের সমাবেশ থেকে খোঁজখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে আরও জানাতে আমরা এই মুহূর্তে হাইকোর্টে যুক্ত হচ্ছে, সেখানে ব্রিফিং চলছে।
সবাই পিছাও। উনি অসুস্থ মানুষ, স্যারের পায়ে প্রবলেম আছে, সারাদিন সকাল থেকে না এইমাত্র আমরা আমাকে দেখা যাচ্ছে না, মাঝে মাঝে ওকে ওকে দেন স্যার। আজকে এইমাত্র এই মামলার রায় হয়েছে এবং মাননীয় বিচারপতি আমাদের এই আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। এবং আমরা এই আপিল শুনানি করতে গিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইদানিংকালে ম্যাডাম খালেদা জিয়া চ্যারিটেবল মামলা এবং গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের সাথে আরেকটা আপনার মানি লন্ডারিংয়ের মামলা এবং আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় যদিও তারেক রহমান সাহেবের কোনো আপিল ছিল না, কিন্তু মাননীয় আদালতকে আমরা আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। এবং সেখানে আপনারা জানেন 21শে আগস্টের মামলায় তারেক জিয়া সাহেবকে একুইটাল দেওয়া হয়েছে, অর্থাৎ নন অ্যাপিলিং একিউজ যারা তাদের সবাইকে আপনার একুইটাল দেওয়া হয়েছে। এবং জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় এবং আরেকটা মানি লন্ডারিংয়ের মামলায় যেটা গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের সাথে, সেখানেও তাকে নির্দোষ সাব্যস্তে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের ফুল বেঞ্চ অ্যাপেলেট ডিভিশনের ওনারা বলেছেন যে অন্য কনভিক্ট যিনি আপিল করতে পারেননি এই খালাস বা এই একুইটালের ওয়ার্ডার তাদের বেলায়ও প্রযোজ্য হবে। আজকে আমরা এই কোর্টে বেগম জুবাইদা রহমানের মামলায়ও আমরা একই কথা বলেছি এবং বলেছি যে মিলার্ড, আপনি যেহেতু দেখতে পাচ্ছেন কাগজপত্র, ডকুমেন্ট এবং অন্যান্য যা কিছু আছে তা থেকে এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায়ও প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন। এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। আরেকটা জিনিস যেটা হয়েছে আমি বলতে চাই সেটা হলো যে আমরা আগে এই কোর্টে আমরা একটা বলেছি এবং আগের ইন্টারভিউতেও আপনাদের কাছে এই জাতিকে আমরা একটা কথা বলেছিলাম, আমরা আইনজীবীরা এবং আমার সাথে আমার ডিফেন্স টিম অন্যান্য যারা আছেন, মিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুজ্জোধা বাজল, মিস্টার জাকির হোসেন ভুইয়া এবং আমাদের সিনিয়র জয়নাল আবদিন সাহেবও ছিলেন। আমরা একটা কথা বলেছি যে একটি টাকাও, একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে, অর্থাৎ এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। কাজেই ম্যাডাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে ব্রিফ চলছিল, আমরা তখন যুক্ত ছিলাম সেখানে। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বিএমইউ হাসপাতালে প্রিজন সেল থেকে মুক্ত হন তিনি। এরপর শাহবাগে শোকরানা সমাবেশে যোগ দেন। সেখানে জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি জানান এই জামায়াত নেতা। এ সময় ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ১৩ বছর কারাভোগের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে পায়ে হেঁটে বের হন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল। দীর্ঘদিনের কারাভোগ ও নির্যাতনে অসুস্থ এটিএম আজহার নেতাকর্মীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগে অংশ নেন নেতাকর্মীদের ডাকা শোকরানা সমাবেশে। নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, রায়ের মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এ সময় জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানান তিনি। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। সেই ৩৬শে জুলাই ৫ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।
জামায়াতের নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে এটিএম আজহার বলেন, বিচারের নামে জুডিশিয়াল কিলিংয়ের শিকার করা হয়েছে জাতীয় নেতাদের। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই সব নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। এ সময় জামায়াতের আমির দেশবাসীর কাছে দোয়া চান, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। শুকরানা সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নিতে মগবাজারের দিকে রওনা দেন জামায়াতের সাবেক এই শীর্ষ নেতা। এ সময় ছাদখোলা গাড়িতে তিনি কর্মী সমর্থকদের সালাম নেন। পুরো পথে নেতাকর্মীরা সামিল ছিল। পরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএম আজহারুল। বক্তব্য রাখেন দলের বর্তমান আমির। এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর পাশে সামনে পরিষ্কার করবেন। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। জুলুম অত্যাচার ইসলামী আন্দোলন জন্য একটা নিয়ামত, যত বেশি হয় সংগঠন তত শক্তিশালী হয়, মানুষের প্রতিরোধী কণ্ঠ হয়। এবং এই সমস্ত সময় যে সমস্ত লোকেরা ইসলামী আন্দোলনে যোগদান করে তারা সাহসী হয়, তারা বীর হয়, তারা ভীতু হয় না। স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে, সুবিধা পাওয়ার পরেই কিন্তু আবার দুর্বল হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতনের উপর পরীক্ষা হবে, এটাকে আমরা সবসময় খেলে অনিবার্য, এটা হবেই। এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হয়। মঙ্গলবার এটিএম আজহারের খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, অর্থাৎ বিচারের নামে অবিচার করা হয়েছে। পর্যবেক্ষণে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের যে তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল আগের আপিল বিভাগ তা সঠিকভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। রাজধানীতে দুটি রাজনৈতিক সমাবেশ ঘিরে তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। অপেক্ষা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময়। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী নাইম আবির, এই বিষয়ে জানবো তার থেকে। আবির, কি বলছেন সড়কে চলাচলকারীরা আর ট্রাফিক পুলিশ বা কি বলছে জানাবেন। নাফি, আপনি বলছিলেন যে দুটি বড় সমাবেশ, দুটি রাজনৈতিক দলের বড় সমাবেশ ছিল, কর্মসূচি ছিল। তার মধ্যে একটি জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আজ মুক্ত হয়েছেন সকালবেলা। শাহবাগে কিন্তু সেই সমাবেশটি হয়েছে সকালবেলা এবং মিছিল হয়েছে জামাত শিবিরের কর্মীরা। এবং এই মুহূর্তে যদি বলি যে বিএনপির যে সমাবেশ, তারুণ্যের সমাবেশ, সেটি চলছে। এবং এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাব এলাকার যে ওভারব্রিজটি, ফুট ওভারব্রিজটিতে দাঁড়িয়ে আছি। আপনাদের সুবিধার্থে আমরা একটু চারপাশের দৃশ্যটি দেখাতে চাই যে ঠিক কী রকমের পরিস্থিতি এখানে বিরাজ করছে। এবং পুরো ঢাকা শহরের কথা বলি যদি, আজ একেবারে কার্যত অচল বলা যায় ঢাকা শহরকে। এবং যারা এখানে জনগণ রয়েছেন, জনসাধারণ, বিশেষ করে নাগরিক রয়েছেন যারা নিত্যদিনের কাজ করতে বেরিয়েছেন, তারা কিন্তু একটা বড় রকমের দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং তারা বলছেন যে রাজনৈতিক সমাবেশ বা রাজনৈতিক দলের কর্মসূচি যদি আসলে জনদুর্ভোগের তৈরি করে, তাহলে কিন্তু সেই রাজনীতি পরবর্তীতে এই রাজনীতির ভবিষ্যৎ নিয়েও তারা আলোচনা করছেন। এবং তারা বলছেন যে অবশ্যই সাধারণ মানুষের জীবন জীবিকার উপর প্রভাব যেন না পড়ে সেরকম চিন্তা করে রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়া উচিত। সেক্ষেত্রে তারা বলছেন যে যদি ছুটির দিনে হয়, বন্ধের দিনে হয়, এই ধরনের সমাবেশ তারা যদি দেয়, সেক্ষেত্রে তারা এটাকে সমর্থন দিবেন বা জানাবেন বা ভোগান্তি কিছুটা কমবে। কিন্তু এরকম একটি দিনের মধ্যে, সপ্তাহের একটি ব্যস্ততম দিন যেখানে তাদের অফিস আদালত করতে হয়, সেরকম একটি সময়ে কিন্তু তারা এই ধরনের একটা বড় রকমের জটিলতার মধ্যে পড়েছেন, ভোগান্তির মধ্যে পড়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নাফি, সায়েন্স ল্যাবের যে এলাকা, অর্থাৎ যে রাস্তাটি আপনারা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এটি মূলত গাবতলী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গা এবং মোহাম্মদপুর থেকে শুরু করে পুরো যে জায়গাটি, সেই পুরো জায়গাটি কিন্তু একেবারে অচল কার্যত হয়ে পড়েছে। এবং সাধারণ যারা যাত্রী রয়েছেন তারাও একটা বড় রকমের বিপদে পড়েছেন। এবং যারা এখানে চালক রয়েছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এখানে একটা মানে মোটা দাগে একটা স্থবির পরিস্থিতি বিরাজ করছে। এবং সব কিছু মিলে যদি বলি,
যে ঢাকার অবস্থা কার্যত একেবারে অচল অবস্থায় এখানে এসে পড়েছে এবং নাফি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সুতরাং বুঝতে পারছেন যে এই বৃষ্টিটি কিন্তু নতুন করে ভোগান্তির আরও জন্ম দিবে। জ্যামের মধ্যে বৃষ্টি যখন শুরু হবে এবং ইতিমধ্যে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করেছে। সুতরাং পরিস্থিতি যে আরও খারাপ হবে আজকের মধ্যে সেটি আসলে শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে আজকের যানজটের সবশেষ খবর। রাজধানীর যানজটের ভোগান্তির খবর জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত ছিলেন নাইমা বীর। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের টোকিওতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বুধবার স্থানীয় সময়ে দুপুর 2:05 সেখানে পৌঁছান তিনি। বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাপানের চিফ প্রোটোকল অফিসার। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 2:10 অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন প্রধান উপদেষ্টা। ভোররাতে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের বিষয়ে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই সচিবালয়ে বিক্ষোভ করে আসছে সরকারি কর্মচারীরা। সমস্যা সমাধানে মঙ্গলবার 4 সচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা। বুধবার ভূমি সচিব দাবি দাওয়া নিয়ে মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করেন। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। প্রথমবার চীনে আম রপ্তানি শুরু করলো বাংলাদেশে। বছর 100 টন আম নেবে চীন, যার প্রথম চালানে গেল 10 টন। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বললেন, এই উদ্যোগ ঢাকা বেইজিং সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানালেন, বাংলাদেশ থেকে আরও ফল নিতে চায় চীন। নাইমা বীর জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর 24 লাখ টন আম উৎপাদন করে বাংলাদেশ। 2016 থেকে 2023 সাল পর্যন্ত গেল 8 বছরে আমের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 1800 টন। যদিও গেল বছর রাজনৈতিক অস্থিতিশীলতায় কমে নেমেছিল 1300 টনে। চলতি বছর মৌসুমের শুরুতেই 5000 টন আম রপ্তানির লক্ষ্য নিয়েছে কৃষি মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় প্রথমবার চীনে যাচ্ছে বাংলাদেশের আম। চলতি বছর মোট 100 টন আম নিচ্ছে চীন। বুধবার প্রথম চালানে গেল 10 টন। ঢাকা বেইজিং সম্পর্ক বৃদ্ধিতে আম রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন চীনা রাষ্ট্রদূতের। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে কাঁঠাল ও পেয়ারা নেবার কথাও ভাবছে তারা। I'm confident that the exporting of Bangladesh mango to China is just a starting point. China has already initiated the market access review for Bangladesh jackfruit and guava. We are also discussing import of raw animal hides. আর বাণিজ্য উপদেষ্টা জানালেন, প্রধান উপদেষ্টার চীন সফরের ফল এই আম রপ্তানি। বাণিজ্য ঘাটতি কমাতে সম্পূর্ণ শুল্কমুক্ত বাংলাদেশ থেকে আম যাবে চীনের বাজারে। শুধু চীনেই নয়, সামনে জাপান ও ইউরোপেও আম রপ্তানির পরিকল্পনার কথা বললেন তিনি। আন্তর্জাতিক যে কমপ্লায়েন্সের যে প্রয়োজনীয়তা আছে, এই প্রয়োজনীয়তাকে উপযোগী করে আমরা যে আন্তর্জাতিক বাজারে যাচ্ছি, এর মাধ্যমে আমরা আশা করি শুধু চায়না না, আমরা জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নেও এই আমাদের কৃষি পণ্য বিপণনে সক্ষম হব। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, চলতি মাসের শেষে চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে 150 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তাদের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। সম্পূর্ণ শুল্কমুক্তভাবে। নাইমা বীর, এখন, ঢাকা।
আসন্ন কোরবানি উপলক্ষে গবাদি পশুর পরিচর্যার ব্যস্ত সময়ে পার করছেন কুষ্টিয়ার খামারিরা। আশানুরূপ দাম পাওয়ার আশায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারা। জেলায় পর্যন্ত সর্বোচ্চ ওজনের ষাঁড় গরু বীর বাহাদুর, এমনটাই দাবি গরুর মালিকের। 3 বছর বয়সী গরুটির ওজন প্রায় 30 মণ, যার উচ্চতা 6 ফুট ও লম্বায় 8.5 ফুটের বেশি। বিস্তারিত মেজবউদ্দিন পলাশের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আব্দুল আলিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খামারি আমিরুল ইসলাম ছোট থেকেই আদর যত্নে লালন পালন করেছে বীর বাহাদুর নামের এই ষাঁড়টিকে। তবে মনে শত কষ্ট সত্ত্বেও সংসারের সচ্ছলতা ফেরাতে এবার কোরবানির ঈদে বিক্রি করা হবে বীর বাহাদুরকে। এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দাম চাওয়া হচ্ছে 16 লাখ টাকা। বীর বাহাদুর বলে আমরা সবাই পড়েছি, তো বহু লোক দেখতে দেখতে আসে। গরুটা আল্লাহ আমাদের দিয়েছে। এই গরুকে খাবার খাওয়াই, বিচিলে ছাল ভুসি মানে ছোলা গম ভুট্টা মাড়াই করে খাওয়ানো হয়। কুষ্টিয়ায় এবার ছোট বড় মিলিয়ে 18,000 খামারে প্রায় 2 লাখ গবাদি পশু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে খামারিরা। যদিও তাদের দাবি, খাবারের দাম যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় বাড়েনি পশুর দাম। গবাদি পশু লালন পালনে বিভিন্ন সময় খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দিতে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সার্বক্ষণিক হাট চলাকালীন সময়ে আমাদের খামারিদের তারা সহযোগিতা করবে। সাথে সাথে যারা কুরবানি ক্রয় করতে যাবে তারা সুস্থ গরু চেনার জন্য, এবং সাথে সাথে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে আমরা সহায়তা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় এবার কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এখন কুষ্টিয়া। দেশের 71% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, আর 97% মেয়ে কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। দেশের সবশেষ জরিপে মিলেছে এমন তথ্য। এছাড়া অধিকাংশ স্কুল কলেজে নারী বান্ধব টয়লেট না থাকার পাশাপাশি সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ক্রমশই নারীদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন দিবসে মেহরিন অ্যানির বিশেষ প্রতিবেদন। বয়ঃসন্ধিতে প্রবেশে একজন কিশোরীর শারীরিক পরিবর্তনের পাশাপাশি হয় মানসিক এবং আচরণগত পরিবর্তন। শারীরিক এমন নানা পরিবর্তনে সদ্য বয়ঃসন্ধিতে পা দেয়া মেয়েদের গুটিয়ে রাখার প্রবণতা যেন আরও বেড়ে যায়। তবে এই সময়টাতে মেয়েদের বন্ধু হয়ে পাশে থাকে মা। 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে কিভাবে মানসিকভাবে প্রস্তুত করেছেন জানালেন মা ফাতেমা শিউলি। সবসময় প্রস্তুত নিয়ে থাকবে। আগেই আমি বলে দিছি যে মেয়েদের একটা এরকম হয়, ভয় পায়ও না, একটু বুঝাই দিছি, তো ওইভাবেই চলাফেরা করতো। আর এখন একটু খেয়াল রাখতে হয় এক্সট্রা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভে 2018 এর প্রতিবেদন অনুসারে ঋতুকালীন গড়ে 40% ছাত্রী স্কুলে 3 দিন অনুপস্থিত থাকে। এর প্রধান কারণ অধিকাংশ স্কুল কলেজেই নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। স্কুলে ভেন্ডিং মেশিন আছে, বাট কিছু কিছু ভেন্ডিং মেশিন আবার অফ করে দেওয়া বা নষ্ট হয়ে যায়, সহজে পেয়ে উঠতে পারি না, সেক্ষেত্রে পেট ব্যথায় বসে থাকতে হয়। এটা ভাই আমাকে একটু ফ্রিডম সেনোরা একটু দেখাবেন। একটা সময় ফার্মেসিতে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে সংকোচ বোধ করলেও এখন সে চিন্তা থেকে বের হয়ে এসেছে অনেকেই। যখন সিভিয়ার হচ্ছে আমাদের তো লিভ নিতে হচ্ছে, এবং সব অফিসেই দেখা যাচ্ছে যে পিরিয়ড লিভ ব্যাপারটা এখনো আমাদের ঢাকা শহরে হচ্ছে এত পপুলার না। আমরা যদি আমাদের সহকর্মীদের কাছ থেকে, আমাদের ছেলে বন্ধুদের কাছ থেকে যদি আমরা কিছুটা হলেও যদি একটু সহযোগিতা পাই, তাহলে আমাদের এই পিরিয়ড জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। আর এই সময়টা যেন আরো কঠিন নারী সাংবাদিকদের। একবার আমার হুট করেই পিরিয়ড হয়েছিল, আমি অপ্রস্তুত ছিলাম, আমার কাছে একটি স্যানিটারি ন্যাপকিনও ছিল না। কয়টা ওয়াশরুম আসলে আছে একটা নারীর জন্য, যারা আমরা বাইরে কাজ করছি সেই সব নারীদের জন্য আরও তো বড় চ্যালেঞ্জ। জরিপ বলছে দেশের মাত্র 17% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নারীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট মেয়েরা, ওদের কিন্তু একটা অ্যাট্রাকশন হয় যে ও আমি একটা
ফ্রেগরেন্স আলা জিনিস ইউজ করব, কিন্তু এই ফ্রেগরেন্সটা আলাদা কেমিক্যাল থাকাতে এটা ভ্যাজানার যে নিজস্ব ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। পিরিয়ড নারীর এই মাতৃত্বকে ত্বরান্বিত করে বা একটা প্রাকৃতিক প্রসেস, কিন্তু এই প্রাকৃতিক প্রসেসটাকে আমরা সাংস্কৃতিকভাবে বাধাগ্রস্ত করে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে এটা ট্যাবুতে পরিণত হয়। কর্মক্ষেত্র সহ নানা ক্ষেত্রে মেয়েরা এগুলেও নিজেদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এখনও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। সকালে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে ৮৮তম বিএমএ লং কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে কমিশন প্রদান করা হয় নবীন অফিসারদের। কমিশন পাওয়া ক্যাডেটরা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য অফিসার। ৮৮তম বিএমএ লং কোর্সে এবার ১৫৫ জন অফিসার কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তদের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৩ জন নারী ও ৪ জন ফিলিস্তিনি অফিসার রয়েছেন। মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করায় সেরা কর্মকর্তাদের মাঝে সোর্ড অব অনার, সেনাপ্রধান স্বর্ণ পদক সহ অন্যান্য পদক প্রদান করেন বিমান বাহিনী প্রধান। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা সহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত এই বাহিনীর নবীন এই সদস্যরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে আশা বিমান বাহিনী প্রধানের। একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক, সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা চলবে না, সে কথা নবীন অফিসারদের স্মরণ করিয়ে দেন বিমান বাহিনী প্রধান। দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা, কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে। দেশের যে কোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে উল্লেখ করে বিমান বাহিনী প্রধান নবীন অফিসারদের সততা ও দক্ষতার সাথে সেই সুনাম ধরে রাখার আহ্বান জানান। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে না দেওয়ার প্রতিবাদে আজও ধর্মঘট প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সকালে বন্দর ভবনের সামনে কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির দোহাই দিয়ে ডিপি ওয়ার্ল্ডকে বন্দরের ভেতরে ঢোকানো হচ্ছে, যার পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য। বর্তমানে সক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছেন এনসিটি। তারপরও বিদেশিদের হাতে বন্দর গেলে লাভজনক টার্মিনালের মুনাফা বিদেশে চলে যাওয়ার পাশাপাশি শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরদের দেওয়ার পরিকল্পনা বাতিল করা না হলে ঈদের পরে কর্মবিরতি করার হুঁশিয়ারি দেন তারা। ঈদুল আজহাকে সামনে রেখে টিকিট কালোবাজারি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে দেশের 8টি বড় রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। চট্টগ্রাম রেল স্টেশনে ছদ্মবেশ অভিযানে নামেন দুদক সদস্যরা। এ সময় আরএনবিআই সদস্যের কাছে বাড়তি দামে ট্রেনের টিকিট কিনে নেন তারা। অভিযানের সময় দেখা যায় বিনা টিকিটে ভ্রমণ করছেন বেশ কজন। এ সময় বিভিন্ন বগিতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। টিকিট কালোবাজারি, বিনা টিকিটে ভ্রমণের সহায়তার চেকার, বগির অ্যাটেন্ডেন্স ও রেল পুলিশ সদস্যের সম্পৃক্ততা পায় দুদক। এদিকে রাজশাহী রেল স্টেশনের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সতর্ক করা হয়। এছাড়া ময়মনসিংহে
টিকিট বিক্রি কার্যক্রম তদারকি শেষে বুকিং অফিসের কাগজপত্র যাচাই বাছাই করেন দুদক কর্মকর্তারা। ঈদকে সামনে রেখে দুদকের অভিযান অব্যাহত রাখার কথা জানান দুদকের সহকারী পরিচালক। বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। হামজা চৌধুরীর সঙ্গে দলে ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ও কানাডা প্রবাসী সমিত সোম। ঘরের মাঠে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ, সঙ্গে সমিত সোম ফাহমিদুলের যোগদানে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা। আনুষ্ঠানিক দল ঘোষণায় জানা গেল বাংলাদেশি বংশোদ্ভূত সব প্রবাসী ফুটবলারই আছেন প্রাথমিক দলে। সঙ্গে জামাল ভুঁইয়া, তারেক কাজিরা আছেন। এছাড়া দেশি তারকা মিতুল মার্মা, তপু বর্মন, শেখ মুরসালিন, রাকিব হোসেন, সোহেল রানারাও আছেন দলে। 10 জুন এএফসি বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে, মূল ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে রওনা হয়ে আজ সকাল 8টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামী 30 মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বাফুফের টিম হোটেলে উঠেছেন ফাহমিদুল। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের প্রোটোকল অফিসার। সবশেষ ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ছিলেন ফাহমিদুল, তবে মূল স্কোয়াডে ফাহমিদুলকে না রাখায় কোচ হাভিয়ার ক্যাব্রেরা সহ প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল বাফুফে। প্রবাসী ফুটবলারকে দলে ফেরানোর জন্য বিক্ষোভ মিছিলও করেছিলেন সমর্থকেরা। ভক্তদের তোপের মুখে আবারও সম্ভাবনাময় এই ফুটবলারকে দলে ডাকেন কোচ। আগামী 30 জুন সিঙ্গাপুরের ম্যাচে প্রথমবারের মতো দেশের জার্সিকে জড়াতে পারেন তিনি। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতা কর্মীর ঢল, কানায় কানায় পূর্ণ সভাস্থল। যোগ দিয়েছেন তারেক রহমান। দুর্নীতির মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানের সাজা বাতিল আপিল বিভাগে। ইশরাকের শপথ ইস্যুতে ইসির বক্তব্য শুনবেন আদালত। কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার শাহবাগে শুকরানা সমাবেশ। জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি। চার দিনের সফরে জাপানে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। সই হবে 7টি সমঝোতা স্মারক। এবং প্রথমবারের মতো শুল্কমুক্ত সুবিধায় চীনে আম রপ্তানি। আগ্রহী কাঁঠাল পেয়ারাতেও পরের গন্তব্য জাপান ও ইউরোপ। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।